তাহলে আমাদের চলছিল যে চ্যাপ্টারটা, তো তার নাম হচ্ছে হিউম্যান রিপ্রোডাকশন। এই চ্যাপ্টারটি চলছিল। তাহলে আজকে যে টপিকসটা করব সেটা হচ্ছে প্লাসেন্টা। যদি আমাদেরকে প্লাসেন্টাটা শিখতে হয় তাহলে আমাদেরকে একটা ছবির সাহায্য নিতে হচ্ছে। সাপোজ এটা হচ্ছে ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। আচ্ছা, প্লাসেন্টা একটা কি হচ্ছে যে গ্রিক ওয়ার্ড, যার মানে হচ্ছে থার্ড পে। তো প্লাসেন্টা মেনলি দুটি অংশ নিয়ে গঠিত হবে। একটা কি হচ্ছে জরায়ুর অংশ নিয়ে গঠিত হবে এবং একটি ভ্রূণের অংশ নিয়ে গঠিত হবে। তাহলে প্লাসেন্টা যদি একটা আমরা রাফ ফিগার আঁকি তো এইরকম একটা ফিগার পাবো। এটা হচ্ছে এন্ডোমেট্রিয়াম, মায়োমেট্রিয়াম, পেরিমেট্রিয়াম। এক কথায় এন্ডোমেট্রিয়াম এটা আছে। এবার এটা হচ্ছে রাফ ফিগার অফ প্লাসেন্টা। তাহলে এটাকে আমরা প্লাসেন্টা বলবো। আচ্ছা, আর এটা হলো অ্যাম্বিলিক্যাল কর্ড। অ্যাম্বিলিক্যাল কর্ডের মাধ্যমে যে অংশের দ্বারা যুক্ত আছে প্লাসেন্টাটি সেটা হচ্ছে এমব্রায়ো বা ভ্রূণ। আচ্ছা, এবার যেহেতু আমরা প্লাসেন্টা শুরু করেছি তাহলে প্লাসেন্টা কাকে বলবো, মানে এর ডেফিনেশন আমরা কিভাবে দিব। তো এরকম বলে দেওয়া যাবে, বিজ্ঞানী মোসম্যান একটা ডেফিনেশন দিলেন। উনি বললেন যে মাতৃকলা এবং ভ্রূণকলা নিয়ে গঠিত যে অংশটি, সাপোজ কি হচ্ছে আমি ডিটেলসে তো বলবোই, মাতৃকলা এটা এবং ভ্রূণকলা এটা, মানে এই দুটি অংশ নিয়ে গঠিত যে অংশটি মায়ের কাছ থেকে অর্থাৎ এর মধ্য থেকে, এই অংশ থেকে অক্সিজেন এবং নিউট্রিশন এই দুটি অংশ সাপ্লাই করছে এমব্রায়োতে, তাহলে একে বলবো আমরা প্লাসেন্টা। এই কথাই বললাম, অর্থাৎ
মাতৃকলা এবং ভ্রূণকলা এর সহযোগে গঠিত যে অংশটি মায়ের কাছ থেকে পুষ্টি পদার্থ এবং অক্সিজেন এই দুটি অংশ কি হচ্ছে এমব্রায়োর মধ্যে পাঠিয়ে দিচ্ছে, একে আমরা কি বলবো, প্লাসেন্টা বলবো। এইরকমই ডেফিনেশন আমরা দেখতে পাবো। একজন পরিণত মহিলার ক্ষেত্রে প্লাসেন্টার ওয়েট প্রায় 500 গ্রাম এর কাছাকাছি হবে। লেন্থ অফ প্লাসেন্টা 18 সেমি এর কাছাকাছি হবে এবং পুরুত্ব মানে এর কি হচ্ছে যে গভীরতা কত দিয়ে আছে, ডেপথ প্রায় 3.5 সেমি এরকম হবে। একজন মহিলার ক্ষেত্রে যখন আমরা প্লাসেন্টাকে দেখব তখন এই রকমের ওয়েট, লেন্থ এবং ডেপথ দেখতে পাবো। তো প্লাসেন্টাকে যদি দেখি মহিলার ক্ষেত্রে, একজন মহিলার ক্ষেত্রে কি কি নিয়ে গঠিত হয়েছে, অর্থাৎ ম্যাটারনাল পার্ট এবং ফিটাল পার্ট এই দুটি অংশ নিয়ে গঠিত হবে। তো উপরের যে অংশটা আছে সেটাকে বলছি ম্যাটারনাল পার্ট, এবং প্লাসেন্টার নিম্ন ভাগ যে অংশ আছে সেটা হয়ে গেল ফিটাল পার্ট। এবার ম্যাটারনাল পার্টের মধ্যে কি কি থাকবে সেটা যদি আমরা দেখি তাহলে এন্ডোমেট্রিয়াম থাকবে, এপিথেলিয়াল লেয়ার থাকবে, লেয়ার থাকছে, কানেকটিভ টিস্যু থাকবে, এই সকল অংশগুলো কি হচ্ছে যে ম্যাটারনাল পার্টের মধ্যে অবস্থান করছে। আর ভিটাল পার্ট এর মধ্যেও কি হচ্ছে যে এন্ডোমেট্রিয়ামটা থাকবে না, এপিথেলিয়াল লেয়ারটা থাকবে, কানেকটিভ টিস্যু থাকবে, ঠিক আছে। আর এন্ডোমেট্রিয়াম যেহেতু আছে ম্যাটারনাল পার্টে তাহলে ওখানে মিউকাস লেয়ার, এর মধ্যে এই তিন ধরনের লেয়ার আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা দেখব বেশ কয়েক প্রকারের কি হচ্ছে যে প্লাসেন্টা দেখা যাবে। deciduous placenta, endothelial placenta, epithelial placenta। তো এই প্রকারের কি হচ্ছে যে আমরা প্লাসেন্টা দেখতে পাবো। তাহলে টাইপস অফ প্লাসেন্টা এটা হয়ে গেল টাইপস। হেমোকোরিয়াল প্লাসেন্টা কোনটি হচ্ছে, যখন মায়ের কি হচ্ছে, সাপোজ কি হচ্ছে এই অংশটি
হিমোকোরিয়াল প্লাসেন্টা। তো মায়ের এন্ডোমেট্রিয়াম এর মধ্যে যে ব্লাড সাইনাস আছে, অর্থাৎ রক্তচালকগুলো যেগুলো আছে, এই সকল অংশ একটু হাত কাঁপিয়ে কাঁপিয়ে কি হচ্ছে যে নিচের দিকে আসবে, এর সঙ্গে যে এমব্রায়ো আছে ওর ভিলাই অংশটা, এটা কি হচ্ছে যে এইরকম করে করে এর সঙ্গে গভীর সংযোগ সৃষ্টি করবে। অর্থাৎ রক্তচালকের সঙ্গে এগুলো কি হচ্ছে যে রক্তচালক আছে, আর এগুলো কি হচ্ছে যে মাইক্রোভিলাই বা সংখ্যাটি কি হচ্ছে ভিলাই বা কোরিয়নিক ভিলাই। কোরিয়নিক, যেহেতু কোরিয়ন লেয়ার থেকে বের হয়ে এসেছে, তো এই দুটো কি হচ্ছে যে পরস্পরের সঙ্গে সংযুক্ত হয়ে যে অংশটা গঠন করছে, অর্থাৎ যে প্লাসেন্টাটা গঠন করছে সেটাই কি বলবো হিমোকোরিয়াল প্লাসেন্টা বলবো। এর দ্বারা কি হচ্ছে যে পুষ্টি পদার্থ এবং অক্সিজেন সাপ্লাই করবে। আচ্ছা, এবার ডিসকয়েডাল প্লাসেন্টা কাকে বলবো? ডিসকয়েডাল প্লাসেন্টা একেই বলবো যখন কি হচ্ছে, সাপোজ এটা প্রাথমিক অবস্থায় এটা এমব্রায়ো আছে, সাপোজ কি হচ্ছে যে এমব্রায়ো আছে, তো এমব্রায়ো থেকে কি হচ্ছে চারদিক থেকে মাইক্রোভিলাইগুলো এরকম করে বাইরের দিকে বের হয়ে আসবে। প্রাথমিক অবস্থায় কি হচ্ছে যে এরকম চারদিক থেকে মাইক্রোভিলাইগুলো বের হয়ে আসছে। এবার যত সময় বাড়বে তত কি হচ্ছে যে মাইক্রোভিলাইয়ের ভেন্ট্রাল পার্ট যেটা সৃষ্টি হবে, অর্থাৎ সম্মুখ ভাগ, মানে কি হচ্ছে যে এমব্রায়োর সম্মুখ ভাগ যেটা তৈরি হচ্ছে। সাপোজ কি হচ্ছে যে সম্মুখ ভাগটা এটা হয়ে গেল, সাপোজ এটা থেকে এটা রূপান্তরিত হয়ে এইরকম অংশ হয়ে গেল, হ্যাঁ এইরকম হয়ে গেল, এটা হচ্ছে সম্মুখ ভাগ। তাহলে অন্যান্য জায়গার মাইক্রোভিলাইগুলো কি হচ্ছে যে কমতে থাকবে বা অবলুপ্ত হতে থাকবে, এবং ভেন্ট্রাল পার্ট বা সম্মুখ ভাগের মাইক্রোভিলাইগুলো কি হচ্ছে আরও বেশি দীর্ঘ হয়ে যাবে, প্রসারিত হয়ে যাবে। প্রসারিত হয়ে এন্ডোমেট্রিয়ামের মিউকাস লেয়ার যেটা আছে, অর্থাৎ উপরের দিকে যে মিউকাস আছে ওর সঙ্গে ঘন সন্ধি বিশিষ্ট হয়ে এর সঙ্গে যুক্ত হয়ে যাবে এরকম বড় হয়ে। তাহলে এইভাবে যে প্লাসেন্টা ফর্মেশন করছে সেটা হচ্ছে ডিসকয়েডাল প্লাসেন্টা। আর দেখে মনে হচ্ছে যেন ডিক্সের মতো, স্ট্রাকচারটা ডিক্সের মতো হয়ে যাবে, ঠিক আছে, এইরকম স্ট্রাকচারটা ডিক্সের মতো হয়ে যাবে ডিসকয়েডাল প্লাসেন্টা। এবার কি হচ্ছে ডিসিডুয়াস প্লাসেন্টা। সাপোজ কি হচ্ছে যে এমব্রায়ো যেটা আছে ডিসিডুয়াস প্লাসেন্টা, এটা ইউটেরাস আছে, তো এই কি হচ্ছে প্রাথমিক অবস্থায় সাপোজ এটা আছে এমব্রায়ো আছে, তো এমব্রায়োর বাইরের যেটা লেয়ার আছে সেটাকে আমরা বলছি ট্রফোপ্লাস্ট। এটা বলছি। এবার এই ট্রফোপ্লাস্ট কি করবে, যখনই এন্ডোমেট্রিয়াম, সাপোজ কি হচ্ছে যে এন্ডোমেট্রিয়াম হচ্ছে এটা, এখানে এসে টাচ করবে, যখনই ট্রফোপ্লাস্টটা এখানে এসে টাচ করবে তখন এন্ডোমেট্রিয়াম এটা ক্ষয়প্রাপ্ত হয়ে যাবে, এরকম করে ক্ষয়প্রাপ্ত হয়ে যাবে। তখন এর কোরিয়নিক ভিলাইগুলো যেগুলো আছে এগুলো দীর্ঘ হবে এবং এর রক্তজালকের সঙ্গে সংযুক্ত হয়ে যাবে, অর্থাৎ এর অবক্ষয় ঘটাচ্ছে, ঘটিয়ে কি করছে যে ভিতরকার গঠনের সঙ্গে একটা ঘন সন্ধি বিশিষ্ট হয়ে প্লাসেন্টাটা তৈরি করবে। এটা হয়ে গেল কি ডিসিডুয়াস প্লাসেন্টা। ঠিক ফাংশনটা একই রকমের আছে। কি করছে যে খাদ্য উপাদান আছে, অর্থাৎ পুষ্টি পদার্থ যেটা আছে এবং অক্সিজেন আছে, সেটা মায়ের কাছ থেকে ভ্রূণের মধ্যে আসবে, আর ভ্রূণের কাছ থেকে যেটা ওয়েস্ট ম্যাটেরিয়াল এবং কার্বন ডাইঅক্সাইড আছে সেটা কি হচ্ছে মায়ের কাছে চলে যাবে। তাহলে ডিসিডুয়াস প্লাসেন্টা।
আর এন্ডোথেলিও কোরিয়াল প্লাসেন্টা কি হচ্ছে, কিছুই না, জাস্ট এন্ডোথেলিয়াল লেয়ারটা আছে, এর সঙ্গে কোরিয়ন পার্ট সংযুক্ত হয়ে কি হচ্ছে যে এন্ডোথেলিয়াল কোরিয়াল প্লাসেন্টা গঠন করবে। আর এপিথেলিও কোরিয়াল প্লাসেন্টা যেটা আছে, এপিথেলিয়াল লেয়ার, অর্থাৎ এন্ডোথেলিয়ালের মধ্যে যে এপিথেলিয়াল লেয়ারটা অবস্থান করছে এর সঙ্গে কোরিয়নিক ভিলাই অর্থাৎ এই সকল অংশগুলো সংযুক্ত হবে। তাহলে একটা হচ্ছে এন্ডোথেলিয়াল লেয়ারের সঙ্গে আর একটা হচ্ছে এপিথেলিয়াল লেয়ারের সঙ্গে। তাহলে এদের মানে যে যখন যেটা অংশের সঙ্গে যুক্ত হচ্ছে ওই অনুযায়ী কি হচ্ছে যে এদের নামকরণ হয়ে যাচ্ছে। এটা কি হচ্ছে যে ওরকম আমাদের ক্ষেত্রে ছবি নাই। এই তিনটার ক্ষেত্রে কি হচ্ছে যে এই তিনটাই হচ্ছে ভাইটাল, আমাদেরকে জেনে রাখতে হচ্ছে। এবার হচ্ছে ডেভেলপমেন্ট অফ প্লাসেন্টা। প্লাসেন্টা কিভাবে ডেভেলপড হচ্ছে, ডেভেলপমেন্ট অফ প্লাসেন্টা। कैमरा দিয়ে দেখুন না আসলে আচ্ছা কিছু খারাপ হচ্ছে। ডেভেলপমেন্ট অফ প্লাসেন্টা। আচ্ছা, কিভাবে ডেভেলপড হচ্ছে প্লাসেন্টা, কিভাবে ডেভেলপড লাভ করছে। দেখো সাপোজ কি হচ্ছে, এটা হচ্ছে জরায়ু বা ইউটেরাস আছে, জরায়ু বা ইউটেরাস আছে, ঠিক আছে। এবার এর এন্ডোমেট্রিয়াম লেয়ারটা হচ্ছে এটা, লেয়ার হচ্ছে এটা এন্ডোমেট্রিয়াম। এর উপরের দিকে থাকছে মিউকাস লেয়ার, অর্থাৎ কি হচ্ছে যে কি মিউকাস জাতীয় পদার্থ এখানে জমা হয়ে থাকছে, ঠিক আছে। মিউকাস থাকছে। এবার এদিকে যদি আমরা এমব্রায়ো দেখি, সাপোজ কি হচ্ছে যে কি এটা হচ্ছে এমব্রায়ো, এটা হচ্ছে এমব্রায়ো। এর কোরিয়ন যে পর্দা আছে, কোরিয়ন যে পর্দা আছে, সাপোজ বাইরের দিকে এটা কোরিয়ন পর্দা আছে, তো কোরিয়ন পর্দা কি হচ্ছে যে ভাঁজ হয়ে হয়ে এরকম করে ভাঁজ হয়ে হয়ে আঙুলের মতো প্রবর্ধক সৃষ্টি করেছে, আঙুলের মতো প্রবর্ধক সৃষ্টি করেছে, যাকে কি বলা হচ্ছে কোরিয়নিক ভিলাই বলা হবে। ভিলাই বলা হচ্ছে। এই কোরিয়নিক ভিলাই আস্তে আস্তে কি হচ্ছে যে বৃদ্ধি হবে, বড় হবে, আর যত বড় হবে ততই কি হচ্ছে যে এন্ডোমেট্রিয়ামের কাছাকাছি অংশে কি হচ্ছে যে অগ্রসর হয়ে যাবে, ঠিক আছে। আর যদি অগ্রসর হয়ে যায় তাহলে এন্ডোমেট্রিয়ামের সঙ্গে একটা গভীর ঘন শূন্য বিশিষ্ট হয়ে কি হচ্ছে যে অংশটা সৃষ্টি করছে, ঠিক আছে। অর্থাৎ কোরিয়নিক ভিলাই এন্ডোমেট্রিয়ামের মধ্যে যে রক্ত জালক আছে এর মধ্যে এরকম করে ব্লাড ভেসেল গুলো আছে আছে এর সঙ্গে কি হচ্ছে যে সংযুক্তি সাধন করবে, ঠিক আছে। তখন কি হচ্ছে যে কোরিয়নিক ভিলাই আর এরকম থাকবে না, এরা অনেক বড় হয়ে যাবে, অর্থাৎ এরকম করে বড় হয়ে হয়ে এর সঙ্গে গঠন সৃষ্টি করবে। অর্থাৎ ব্লাড ভেসেলের সঙ্গে কোরিয়নিক ভিলাইগুলো ঘন সন্নিবিষ্ট হয়ে
গঠনটা সৃষ্টি করবে, একেবারে যুক্ত হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, যেহেতু কোরিয়ন এখানে প্লাসেন্টা সৃষ্টি করতে সাহায্য করছে, হ্যাঁ, হিউম্যানের ক্ষেত্রে, এই জন্য একে বলা হবে কোরিয়নিক প্লাসেন্টা। আচ্ছা, কোরিয়নিক প্লাসেন্টা যদি তৈরি হয়, কোরিয়নিক প্লাসেন্টা যদি তৈরি হয়, তাহলে এখানে মেনলি দুটি ফাংশন সম্পন্ন হবে। একটা কি হচ্ছে, মায়ের কাছ থেকে এমব্রায়োতে, মানে এটা যদি মায়ের অংশ হয়, ঠিক আছে, তাহলে মায়ের কাছ থেকে এমব্রায়োতে এক নম্বর অক্সিজেন আসবে, আর দুই নম্বর কি আছে, নিউট্রিশন, এটা আসবে। আর যে এমব্রায়ো আছে এর মধ্য থেকে ওয়েস্ট মেটেরিয়াল যেটা আছে এবং কার্বন ডাই অক্সাইড, এবং ওয়েস্ট মেটেরিয়াল এমব্রায়ো থেকে প্লাসেন্টার মাধ্যমে মায়ের দেহের মধ্যে চলে যাবে, যদি কোরিয়নিক প্লাসেন্টা তৈরি হচ্ছে। আচ্ছা, এবার দ্বিতীয় কার্বন ডাই অক্সাইড এবং ওয়েস্ট মেটেরিয়াল যেটা আছে ভ্রূণের কাছ থেকে মায়ের কাছে চলে যাবে। হ্যাঁ, এবার কি হচ্ছে, যখন আমরা প্লাসেন্টাকে দেখছি তখন দুটো অংশ দেখতে পাচ্ছি, একটা কি হচ্ছে যে ম্যাটারনাল পার্ট, আর একটা কি হচ্ছে ফিটাল পার্ট। ঠিক আছে, মানে ডেভেলপমেন্টের ক্ষেত্রেও ওই যেটা জিনিস আমি ইন্ট্রোডাকশনে বললাম, ডেভেলপমেন্টের ক্ষেত্রেও ওই জিনিসটাই বলা হচ্ছে। তাহলে ম্যাটারনাল পার্ট এর মধ্যে যে জিনিসগুলো দেখা যাবে এগুলো, আর ফিটাল পার্টে কি হচ্ছে যে এন্ডোমেট্রিয়াম বাদে এই সকল অংশগুলোই দেখা যাচ্ছে। তো এই ধরনের অংশ নিয়ে যেহেতু মানুষের ক্ষেত্রে প্লাসেন্টাটা সৃষ্টি হচ্ছে, এই জন্য মানুষের প্লাসেন্টাকে হিমোকোরিয়নিক প্লাসেন্টা বলবো। প্লাসেন্টা বলা হবে। এবার হিস্টোলজি অফ প্লাসেন্টা, কলাস্থানিক গঠন। যদি প্লাসেন্টার এই অংশটাকে আমরা যদি নিই তাহলে কিরকম করে আমরা গঠনটা দেখতে পাবো সেটা দেখব। সাপোজ কি হচ্ছে, এই অংশটাকে নিলাম, এটাকে যদি ভালো মতো আঁকা যায় তাহলে আর একটা তৃতীয় স্টেপে ঢুকবে, যেটা কি হচ্ছে যে মাঝখানে অ্যাম্বিলিক্যাল কোডটা দেখাতে হবে, তারপরে এই গঠনটা হবে। অর্থাৎ এটাকে হ্যাঁ, এবার ঠিক আছে। তাহলে এই গঠনটা কি হচ্ছে যে আমরা নিচ্ছি, এটাকে নিচ্ছি। তাহলে কিরকম করে গঠনটা আমরা পাবো, হিস্টোলজি অফ প্লাসেন্টা। সাপোজ কি হচ্ছে, এটা হচ্ছে এন্ডোমেট্রিয়ামের অংশ আছে, অর্থাৎ ইউটেরাসের উপরের অংশটা আছে। ঠিক আছে, এবার উপরে এন্ডোমেট্রিয়ামের অংশ আছে, আর এটা কি হচ্ছে, এটা অ্যাম্বিলিক্যাল কোড আছে, অর্থাৎ অ্যাম্বিলিক্যাল কোডটা উপরে দিয়ে গেছে, তাহলে এই অংশটা আছে। তাহলে আমরা যদি ছবি আঁকি কি পাবো,
এইরকম করে গেছে আর্টারি অ্যান্ড ভেইন। এবার এই আর্টারির মধ্যে থেকে কোথাও কোথাও এইরকম করে নিচের দিকে এসে এইরকমের গঠন সৃষ্টি করবে। আবার ভেইন কোথাও কোথাও এসে কি হচ্ছে যে এইরকমের সৃষ্টি করছে। আবার আর্টারি কি হচ্ছে যে কোথাও কোথাও এসে এরকম গঠনটা সৃষ্টি করবে। আচ্ছা, আর অ্যাম্বিলিক্যাল কোর্ড মানে এই অংশ যেটা আছে এর উপরের দিকে উঠলো, হাত কাঁপে কি হচ্ছে যে এইরকম গঠনটা সৃষ্টি করতে হবে। হয়তো এরকম করে এখানে গঠনটা সৃষ্টি করেছে। এইরকম গঠনটা সৃষ্টি করবে। অর্থাৎ মায়ের আর্টারি এবং ভেইন যেটা আছে, এমব্রায়োর আর্টারি সাপোজ কি হচ্ছে আর্টারি, এটা কি হচ্ছে ভেইন ধরলাম, তাহলে এটা অ্যাম্বিলিক্যাল আর্টারি আর এটা হয়ে গেল অ্যাম্বিলিক্যাল ভেইন, যেহেতু অ্যাম্বিলিক্যাল কোর্ডের সঙ্গে এটা যুক্ত আছে। যুক্ত আছে এরা কিভাবে মানে এইরকম হিস্টোলজি অফ প্লাসেন্টা, প্লাসেন্টার গঠনকে যদি আমরা আণুবীক্ষণিকভাবে দেখি ভিতরের দিক থেকে, তাহলে এই রকমের গঠন কি হচ্ছে যেটি দেখতে পাবো। এরা মেনলি ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের ট্রান্সপোর্ট করবে। কিভাবে করবে? সাপোজ আমাদের হৃৎপিণ্ড যেরকম ছিল, আমাদের মানব দেহের মধ্যে একটা সম্পূর্ণ মানব দেহের যদি আমরা ছবিটা আঁকি, তাহলে সাপোজ কি হচ্ছে যে এটা আমি খুব সংক্ষেপে দেখাচ্ছি। এটা হচ্ছে লাংস, লাংসের মধ্যে এটা কি হচ্ছে যে হৃৎপিণ্ড আছে আছে আর হৃৎপিণ্ড কি হচ্ছে যে কি মহাধমনীর দ্বারা আমাদের দেহের যে কোনো একটা সেলকে ধরে নিলাম, যে কোনো একটা সেল, সাপোজ এটা সেল, এটা সেল সেল কি হচ্ছে যে যুক্ত আছে। আর এখান থেকে আবার কি হচ্ছে যে এখানে এসে অনেকগুলো ব্লাড কি হচ্ছে যে আর্টেরিয়ালসে ভেঙে গেছে, অর্থাৎ ব্লাড ক্যাপিলারিসে ভেঙে গেছে। আর্টেরিয়ালস গুলো কি হচ্ছে ক্যাপিলারিসে ভেঙে গেছে, অর্থাৎ এই কি হচ্ছে যে শাখা প্রশাখা প্রচুর অংশে কি হচ্ছে যে কি বিভক্ত হয়ে গেছে। বিভক্ত হয়ে কার কাছে গেছে? যে সেলগুলো আছে এই সেলের চারপাশে এবং সেলের উপরের দিকে এরকম এরকম করে চলে গেছে। এবার মহাধমনী মানে মহাশিরা, এটা তো মহাধমনী চলে আসলো। এবার মহাশিরা কি হচ্ছে আবার এইগুলো পরস্পরের সঙ্গে যুক্ত হলো, ব্লাড ক্যাপিলারিজ গুলো যুক্ত হওয়ার পরে কি তৈরি করে দিল? মহাশিরা গঠন করলো। আবার ফুসফুসীয় ধমনী আর ফুসফুসীয় শিরা দ্বারা কি হচ্ছে যে এটা ফুসফুসের সঙ্গে যুক্ত আছে, অর্থাৎ ফুসফুসের সঙ্গেই আছে, এটা তো লাংসের উপরেই আছে। তো এই অংশটা কি হচ্ছে ফুসফুসের মধ্যে আছে, ফুসফুসের মধ্যে আছে। তো মানব দেহের মধ্যে কিভাবে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের ট্রান্সফার হয় সেটা আমরা ক্লাস 11-এ দেখে নিয়েছি। যদি মনে না থাকে, সাপোজ কি হচ্ছে এইরকম কি হচ্ছে এর ক্ষুদ্রতম অংশকে যদি আমরা নিই, ক্ষুদ্রতম অংশ এটাকে, তাহলে অ্যালভিওলাই আছে, প্রচুর পরিমাণে অ্যালভিওলাইগুলো আছে।
আছে তো? আছে। এবার এই যে ফুসফুসীয় ধমনী বা ফুসফুসীয় শিরা যেটা আছে, সাপোজ এর গঠনটা ওটাকে নিয়ে নেব, আর এই জায়গায় নিয়ে চলে আসলাম এই গঠনটা, অর্থাৎ ব্লাড ক্যাপিলারিসটা যেটা সেলের পাশে আছে, তাহলে এটা সেল সেল সেল। তো এখান থেকে আমরা যখন শিখেছিলাম যে এখানে আমরা নিলাম অক্সিজেনটা বাইরে থেকে, অক্সিজেনটা নিলাম, তো আলটিমেটলি কোথায় চলে গেল এটা? এই অক্সিজেন তো এখানে এক গ্লাসে চলে এসেছে, এই ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে এই কি হচ্ছে যে রক্ত জালকের মধ্যে চলে এসেছে, ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে এসেছে। ঠিক আছে, শুধু পার্সিয়াল প্রেসার কি হচ্ছে যে 109 আছে, এখানে কি হচ্ছে, আর এখানে কি হচ্ছে 40-এর কাছাকাছি আছে, mmHg আছে। শুধু এই পার্থক্যের জন্য কি হচ্ছে যে এখান থেকে এখানে চলে আসছে। আর এখানে যে কার্বন ডাই অক্সাইড বাইকার্বনেট যৌগ থাকার জন্য উৎপন্ন হলো কার্বন ডাই অক্সাইড, ও কি হচ্ছে যে এখানে 45 mmHg আছে, এখানে 40 mmHg আছে, এই জন্য এটাও ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে কার্বন ডাই অক্সাইড এই সেল থেকে এখানে চলে যাচ্ছে। তাহলে এখানে চলে গেল মানে এইরকম করে চলে গেল, অর্থাৎ ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে। এটা সম্পূর্ণ মেকানিজম, পুরো 1.5 ঘন্টার মেকানিজম আছে যদি বোঝাতে হয়। শুধু মনে করিয়ে দিলাম হালকা করে যে ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে এখানে আসছে। ওই রকমেরই কি হচ্ছে যে ভ্রূণ থেকে এমব্রায়ো, এখানে যেটা আছে এটা হচ্ছে এমব্রায়ো, এখান থেকে যে কার্বন ডাই অক্সাইড যাচ্ছে সেটা ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে এখানে চলে আসছে, আর এখান থেকে যে অক্সিজেন আছে সেটা কি হচ্ছে যে এখানে চলে আসছে। যেভাবে আমাদের বডির মধ্যে হয় অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের এক্সচেঞ্জ। এটা হিস্টোলজির ক্ষেত্রে কি হচ্ছে যে এতটুকুই তোমরা বই পেয়ে যাবে, এটা পাবেন, এটা ফাংশনটা আমি মনে করিয়ে দিলাম এমনি। এবার কি হচ্ছে তাহলে ফাংশন শিখবো, ফাংশন অফ প্লাসেন্টা। ফাংশন অফ প্লাসেন্টা। প্লাসেন্টার দুই ধরনের ফাংশন আমরা দেখতে পাবো। একটা কি হচ্ছে এন্ডোক্রাইন ফাংশন, আর একটা হচ্ছে এক্সচেঞ্জ ফাংশন। পয়েন্ট নাম্বার 1 কি হচ্ছে, সাপোজ পয়েন্ট নাম্বার 1 প্রোজেস্টেরন, এটার মধ্যে চলছে এন্ডোক্রাইন ফাংশন। প্রোজেস্টেরন তো যখন এখানে এমব্রায়ো ফর্মেশন করতে শুরু করবে, তো প্রাথমিক অবস্থায় প্রোজেস্টেরনের উৎস স্তর হিসাবে যে কাজ করবে সেটা হচ্ছে কর্পাস লুটিয়াম। প্রাথমিক অবস্থায় কাজ করছে। যখন দেখছে 10 to 12 উইক পার হয়ে গেল, তখন এই কর্পাস লুটিয়াম আর প্রোজেস্টেরন নির্গত করবে না। এবার যে প্লাসেন্টা আছে, এই প্লাসেন্টা সেই কি হচ্ছে প্রোজেস্টেরন নির্গত করতে শুরু করবে। এবার এই নির্গত হয়ে কি কাজ করবে, নির্গত হয়ে এর যে ইউটেরাস আছে এর সংকোচন প্রসারণশীলতা যে ক্ষমতা থাকে সেটা নষ্ট করে দিবে, অর্থাৎ এ আর সংকোচন প্রসারণশীলতা করতে পারবে না, অর্থাৎ এক জায়গায় স্থির হয়ে স্টপ হয়ে থাকবে, স্থির হয়ে থাকবে। মানে কি হচ্ছে যে কি এর গর্ভপাত যে প্রক্রিয়া থাকে সেটাকে বন্ধ করে দিবে।
2 নম্বর ফাংশন কি করবে, ইস্ট্রোজেন যে কাজ করছে ওর সঙ্গে সংযুক্ত হয়ে ম্যামারি গ্ল্যান্ড এর বৃদ্ধি করতে সাহায্য করবে। ঠিক আছে, অর্থাৎ বডির স্ট্রাকচারে কি হচ্ছে যে পরিবর্তন নিয়ে আসতে সাহায্য করছে। তো এই সকল কি হচ্ছে যে ইম্পর্টেন্ট ফাংশনগুলো কি হচ্ছে প্রজেস্টেরন সম্পন্ন করবে। 2 নম্বর ইস্ট্রোজেন। ইস্ট্রোজেন যখন এখানে প্লাসেন্টা ফর্মেশন করেছে অর্থাৎ এমব্রায়ো তৈরি হতে শুরু করেছে, তখন কি হচ্ছে যে ইস্ট্রোজেনের উৎস স্থল হিসাবে কাজ করবে এখানকার যে গ্রাফিয়ান ফলিকল আছে, এই গ্রাফিয়ান ফলিকল অর্থাৎ প্রাইমোরডিয়াল ফলিকল থেকে শুরু করে প্রাইমোরডিয়াল ফলিকল, প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি অর্থাৎ প্রাথমিক, গৌণ, প্রগৌণ, ডিম্বথলি যে তৈরি হচ্ছে, বাড়ছে, যত বাড়ছে ততই এখান থেকে এক ধরনের হরমোন নিঃসৃত হচ্ছে। ওই হরমোনই ও কি হচ্ছে যে কাজ করবে এখানে প্লাসেন্টা ফর্মেশনে অর্থাৎ এমব্রায়ো সৃষ্টিতে। ঠিক আছে, আর যখন কি হচ্ছে যে একটা নির্দিষ্ট সময় 10 থেকে 12 উইক যখন পার হয়ে যাবে, তখন 25 থেকে 30 গুণ কি হচ্ছে যে ইস্ট্রোজেন এর ক্ষরণটা বাড়িয়ে দিবে। কে বাড়িয়ে দিবে? এই প্লাসেন্টা। তখন এ কি হচ্ছে ইস্ট্রোজেন সাপ্লাই করবে এর ফর্মেশন হওয়ার জন্য অর্থাৎ এমব্রায়োকে সৃষ্টি করার জন্য। ঠিক আছে, তো ও কি করছে, ও যখন ক্ষরিত হলো তখন এর যে ইউটেরাস আছে, ইউটেরাসের গঠনটা সৃষ্টি করবে, গঠন সৃষ্টি হতে সাহায্য করবে। বাইরের দিকে ভেজাইনার যে দৈর্ঘ্য আছে, এই দৈর্ঘ্যটা কি হচ্ছে যে বৃদ্ধি করবে। সার্ভিক্স যেটা আছে, সার্ভিক্সের লেন্থ যেটা আছে সেটাই কি হচ্ছে যে বাড়িয়ে তুলবে। ঠিক আছে, আর ম্যামারি গ্ল্যান্ড যেটা আছে, ম্যামারি গ্ল্যান্ডকে ডেভেলপ করতে সাহায্য করছে। ঠিক আছে, তো এই সকল ইম্পর্টেন্ট ফাংশনগুলো ইস্ট্রোজেন করবে। এবার 3 নম্বর HCG, হিউম্যান কোরিয়নিক গোনাডোট্রপিন। ঠিক আছে, এ কখন রিলিজ হবে? যখন ব্লাস্টোসিস্ট অবস্থায় এখানে কি হচ্ছে যে ইমপ্ল্যান্টেশন করে দিবে, ঠিক তখনই কি হচ্ছে যে HCG ক্ষরণ করতে শুরু করে দিবে। ঠিক আছে, এটা গ্লাইকোপ্রোটিন ধর্মী এক ধরনের কি হচ্ছে যে হরমোন হচ্ছে। আর এই হরমোন এর কাজ কিরকম হচ্ছে, অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে যে লিউটিনাইজিং হরমোনটা ক্ষরিত হয়েছে, এই লিউটিনাইজিং হরমোনের কাজের মতোই হিউম্যান কোরিয়নিক গোনাডোট্রপিনের কাজ থাকবে। ঠিক আছে, অর্থাৎ আর কি কাজ করবে, কর্পাস লুটিয়াম এবং গ্রাফিয়ান ফলিকল থেকে যে ইস্ট্রোজেন এবং প্রজেস্টেরন হরমোন ক্ষরিত হচ্ছে, এদের ক্ষরণের পরিমাণটাকে বাড়িয়ে দিতে কি হচ্ছে যে কাজ করবে। ঠিক আছে, 2 নম্বর কাজ কি করবে, প্রাথমিক অবস্থায় প্রজেস্টেরন কি হচ্ছে যে কর্পাস লুটিয়াম ক্ষরণ করছিল, কিন্তু এই স্টেজের প্রভাবে কি করবে, প্রাথমিক অবস্থায় যখন ক্ষরণ করছিল তো 1 মাসের মধ্যে এর নিজের গঠনটাকে দ্বিগুণ করে বাড়িয়ে দিবে, এরকম করে বাড়িয়ে দিবে। তাহলে কি হচ্ছে যে প্রজেস্টেরন ক্ষরণের পরিমাণটাও কি হচ্ছে অনেক বেশি পরিমাণে বেড়ে যাবে। আর যদি বেড়ে যায় তাহলে কি হচ্ছে এমব্রায়ো গঠন করতে সুবিধা হবে। ঠিক আছে, 3 নম্বর কাজ কি করবে HCG, এমব্রায়োটা বাই চান্স যদি কি হচ্ছে যে মেল হয় অর্থাৎ এপ্রুস যদি হয়, তাহলে এর টেস্টিসের মধ্যে যে ইন্টারস্টিসিয়াল সেল অফ লেডিক থাকে, এগুলো আমরা জেনে গেছি, লেডিক সেল আছে, ওই লেডিক সেল থেকে টেস্টোস্টেরনকে ক্ষরণ করতে সাহায্য করবে। তাহলে 3 ধরনের কাজ করছে। অর্থাৎ প্রাথমিক অবস্থায় এ কি করছে, HCG কি করছে, ইস্ট্রোজেন এবং প্রজেস্টেরনকে ক্ষরণ করতে সাহায্য করছে। দ্বিতীয় অবস্থায় কি করছে, প্রজেস্টেরন যখন ক্ষরণ করবে তখন কি হচ্ছে যে প্রাথমিক অবস্থায় যেরকম ক্ষরণ করছিল তার 1 মাসের মধ্যে এর কর্পাস লুটিয়ামের আকৃতি বাড়িয়ে দিবে, অর্থাৎ প্রজেস্টেরনের ক্ষরণ অনেক বেশি পরিমাণে করে দিবে। ঠিক আছে, এটা
তৃতীয় স্টেজে কি করছে, যদি এটা মেল হয় তাহলে ওর টেস্টিসের মধ্যে লেডিক সেল থাকবে, আর ওই লেডিক সেলকে টেস্টোস্টেরন ক্ষরণ করতে সাহায্য করবে। আর যদি টেস্টোস্টেরন ক্ষরিত হয় তাহলে লেডিক সেল থেকে টেস্টোস্টেরন যদি ক্ষরিত হয় তাহলে ওর যে টেস্টিস আছে ওই টেস্টিসটা স্ক্রোটামের মধ্যে এসে ঝুলে যাবে, স্ক্রোটামের মধ্যে চলে আসবে। ক্রিপ্টার কাইনেসিস প্রক্রিয়াটা কি হচ্ছে দেখা যাবে না। তো এই তিন ধরনের কাজ থাকবে, ঠিক আছে। HCS পয়েন্ট থাকবে স্যার, পয়েন্ট ধরে থাকবে। এখন তো প্লাসেন্টাই শেষ হয়নি, তো শেষ হলে না বলুন স্যার, পয়েন্ট ধরে থাকবে। এখন তো প্লাসেন্টা তো শেষ হয়নি। HCS হিউম্যান কোরিয়নিক সোমাটোট্রপিন, হিউম্যান কোরিয়নিক সোমাটোট্রপিন, ঠিক আছে। তো এই হরমোনটা যদিও কি হচ্ছে যে কি আমরা দেখতে পাচ্ছি এই ক্ষেত্রে, কিন্তু এর কোনো কাজ এখন পর্যন্ত ধরা পড়েনি, এই জন্য এর গুরুত্ব ওরকম নেই। তো এটা কি হচ্ছে যে কি সায়েন্টিস্টরা এরকম ধরে নিয়েছে যে কি হিউম্যান কোরিয়নিক সোমাটোট্রপিন যে হরমোন আছে প্রাণীদের ক্ষেত্রে এর স্তন গ্রন্থি যেটা আছে সেটাকে বৃদ্ধি করতে সাহায্য করে, ঠিক আছে। আচ্ছা, এবার কি হচ্ছে রিল্যাক্সিন। রিল্যাক্সিন ক্ষরিত হয়ে এই শ্রেণী বন্ধনী এবং শ্রেণীর মধ্যে কি যে অস্থি আছে এই দুটো জিনিসকে অর্থাৎ শ্রেণী বন্ধনকে এক কথা যদি বলা যায় শ্রেণী বন্ধন যেটা আছে সেটাকে শিথিল করে দেবে। আর যদি শিথিল হয় তাহলে প্রসব প্রক্রিয়া অর্থাৎ বাইরের ভিতর থেকে শিশুটাকে বাইরে বের করতে সাহায্য করছে, ঠিক আছে। তাহলে রিল্যাক্সিন এরকম কাজ করবে। এছাড়া রেনিন যে আছে সেও প্রসব প্রক্রিয়ায় সাহায্য করে। এতদূর হচ্ছে এন্ডোক্রাইন ফাংশন। এবার আমরা শিখব কি এক্সচেঞ্জ ফাংশন। এক্সচেঞ্জ, তাহলে এক্সচেঞ্জের মধ্যে কি আছে? পয়েন্ট নাম্বার 1, ফুড ম্যাটেরিয়ালস। আমরা জানি যে এমব্রায়োকে যদি বেঁচে থাকতে হয় তাহলে তিনটি জিনিস মেনলি কি হচ্ছে যে কি দরকার পড়বে। এটি হচ্ছে যে খাদ্য সাপ্লাই করতে হবে, দ্বিতীয় কি হচ্ছে যে গ্যাসিয়াস এক্সচেঞ্জ যেটা আছে সেটা সম্পূর্ণ করতে হবে, আর তৃতীয়ত কি হচ্ছে যে ওয়েস্ট মেটেরিয়াল যেটা আছে সেটা এর মধ্য থেকে দূরে সরতে হবে, ঠিক আছে। অর্থাৎ একে যদি বাঁচতে হচ্ছে তাহলে মা যেরকম খাবার খাচ্ছে মায়ের দেহের মধ্যে যে প্রত্যেকটা সেল আছে, সাপোজ কি হচ্ছে যে 50 ট্রিলিয়ন সেল আছে, ওই সেলগুলো যেভাবে পুষ্টি লাভ করছে ওই রকমই এই এমব্রায়ো কি হচ্ছে যে মায়ের দেহ থেকে ঠিক একইভাবে পুষ্টি লাভ করবে। অর্থাৎ যে এসেন্সিয়াল কম্পোনেন্টগুলো আছে বাঁচার জন্য দরকার পড়ছে সেই এমব্রায়ো কি হচ্ছে যে কি মায়ের কাছ থেকে কালেক্ট করবে, ঠিক আছে। এবার গ্যাসিয়াস এক্সচেঞ্জ, তো 1 নম্বর কি হচ্ছে অক্সিজেন সাপ্লাই। এক্সচেঞ্জ অক্সিজেন সাপ্লাই 1 নম্বর। কিরকম করে অক্সিজেন সাপ্লাই হবে? এই এমব্রায়োর মধ্যে মায়ের রক্তের চাইতে হিমোগ্লোবিনের মাত্রাটা এমব্রায়োর রক্তের মধ্যে অনেক বেশি থাকবে, প্রায় 50% কি হচ্ছে যে কি হিমোগ্লোবিনের মাত্রাটা বেশি আছে। এটা হচ্ছে পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2, এখন যদি হিমোগ্লোবিনের মাত্রা অর্থাৎ ব্লাডের আরবিসির মধ্যে হিমোগ্লোবিনের মাত্রা যদি বেশি থাকে তাহলে মায়ের অক্সিজেন পরিবহনের ক্ষমতার চাইতে শিশুর অক্সিজেন পরিবহনের ক্ষমতাটা বেশি হবে, কারণ ও হিমোগ্লোবিন বেশি আছে, হিমোগ্লোবিন বেশি করে তৈরি করবে, এর জন্য সহজে কি হচ্ছে ও সাপ্লাই করতে পারবে অর্থাৎ ট্রান্সফার করতে পারবে, পরিবহন করতে পারবে।
এমব্রায়োটা। 3 নম্বর কি হচ্ছে, যখন মা কি করছে যে ওর দেহের মধ্যে অক্সিজেন পাঠিয়ে দিচ্ছে, ঠিক আছে, তখন মায়ের যে রক্ত আছে সেটা ক্ষারীয় প্রকৃতির হয়ে যায়, আর ভ্রূণের যে রক্ত আছে সেটা কি হচ্ছে যে অ্যাসিডিক প্রকৃতির হয়ে যায়। এই যে ডিসব্যালেন্স হয়ে গেল, এই ডিসব্যালেন্সটাকে নিয়ন্ত্রণ করার জন্য ভ্রূণ কি করছে যে অক্সিজেনটা এর দেহ থেকে ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে মায়ের দেহের মধ্যে পাঠাবে, যেটা আমরা কি হচ্ছে যে কি এই যে বোর ইফেক্ট যেটা আমরা দেখেছিলাম সেটাই কি হচ্ছে যে এখানে কাজটা দেখাবে। অর্থাৎ 3টি পদ্ধতির মাধ্যমে কি হচ্ছে অক্সিজেন মায়ের দেহের থেকে ভ্রূণের দেহের মধ্যে আসছে। একটা হিমোগ্লোবিনের মাত্রা, দ্বিতীয় নম্বর কি হচ্ছে যে অক্সি হিমোগ্লোবিন তৈরি করছে, তৃতীয় নম্বর কি হচ্ছে যে ক্ষারীয় এবং অম্ল যে একটা পার্থক্য সৃষ্টি হয়ে যাচ্ছে, এটা ব্যালেন্সটাকে দূর করার জন্য অক্সিজেনটাকে কি হচ্ছে মানে মা ভ্রূণের দেহের মধ্যে পাঠাচ্ছে। আচ্ছা, দ্বিতীয় নম্বর হচ্ছে গ্যাসিয়াস এক্সচেঞ্জের মধ্যে একটা অক্সিজেন সাপ্লাই, আর দ্বিতীয় নম্বর কি হচ্ছে কার্বন ডাই অক্সাইড ট্রান্সফার ফ্রম এমব্রায়ো টু ইউটেরাস, ঠিক আছে। অর্থাৎ এমব্রায়ো থেকে ইউটেরাসের মধ্যে একটি কারণে শুধু কার্বন ডাই অক্সাইডটা যাবে, আর সেই কারণটা কি হচ্ছে এমব্রায়োতে মায়ের দেহ থেকে 2 থেকে 3 mmHg 2 থেকে 3 mmHg পরিমাণ কি হচ্ছে পার্সিয়াল প্রেসারটা বেশি থাকবে এমব্রায়োর দেহের মধ্যে মায়ের দেহের থেকে। এই জন্য কি হচ্ছে যে এমব্রায়ো থেকে কার্বন ডাই অক্সাইড মায়ের দেহের মধ্যে চলে যাবে। আচ্ছা, তাহলে এক ফুড হয়ে গেল, দ্বিতীয়টা কি হচ্ছে যে গ্যাসিয়াস এক্সচেঞ্জ হয়ে গেল, আর তৃতীয়টা হচ্ছে ওয়েস্ট ম্যাটেরিয়াল। ঠিক আছে, এই মা যে আছে ওর দেহের মধ্যে যে প্রত্যেকটা সেল আছে, সেলের মধ্যে যেভাবে নাইট্রোজেনাস ম্যাটেরিয়ালস গুলো তৈরি হচ্ছে, যেমন ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, এই সকল যে পদার্থগুলো সৃষ্টি হচ্ছে, সেই পদার্থ কি হচ্ছে যে এমব্রায়োর মধ্যেও সৃষ্টি হচ্ছে, ঠিক আছে। আর এরা কি হচ্ছে যে গ্যাসিয়াস এক্সচেঞ্জ যেভাবে করছে, অর্থাৎ যেভাবে ফুডটা কি হচ্ছে যে মায়ের ইউটেরাস থেকে এমব্রায়োর মধ্যে প্রবেশ করছে, ঠিক একইভাবে যে বজ্র পদার্থটা তৈরি হচ্ছে সেটাও এমব্রায়ো থেকে মায়ের ইউটেরাসের মধ্যে চলে যাচ্ছে, ঠিক আছে। বুঝে গেল কি? আচ্ছা, তাহলে এবার কি হচ্ছে যে আমরা একটা নতুন চ্যাপ্টার শুরু করে দিব। ইন্ট্রোডাকশন শুরু করে দিই। 50 মিনিট। ঠিক আছে, তাহলে এরপরের দিন আমরা জেনেটিক্স শুরু করব, ঠিক আছে।